ক্ষোভে ফুঁসছে তুরস্ক। প্রেসিডেন্ট প্রার্থী হলেন কারাবন্দী ইমামোগলু। নির্বাচনে তার কাছে কি হেরে যাবেন এরদোয়ান? ইয়েমেন হামলা নিয়ে গোপন চ্যাট ফাঁস হয় বিপাকে ট্রাম্প প্রশাসন। কে কিভাবে ফাঁস করলো এই স্পর্শকাতর তথ্য? বিশ্বের বড় দেশগুলো না পারলেও মিশরের এক প্রাণীর হামলায় আহত ইসরায়েলি সেনারা। কি সেই প্রাণী? এটি কি হামাস সদস্য? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। তুরস্কে সরকার বিরোধী তুমুল বিক্ষোভের মাঝে বিরোধী দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হলেন কারাবন্দী নেতা এক্রেম ইমামোগলু। জনপ্রিয় নেতা ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে, যা এখন ছড়িয়ে পড়েছে ইস্তানবুল, আঙ্কারা সহ 50টি শহরে। 6 দিন ধরে চলা এই বিক্ষোভে ক্রমেই বাড়ছে সংঘর্ষ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়। এ পর্যন্ত আটক প্রায় 1,500। এক্রেম ইমামোগলুর কাছে কি হেরে যাবেন প্রেসিডেন্ট এরদোয়ান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গেল এক যুগের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। প্রধান বিরোধী দলীয় নেতা ইক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভের শুরু হলেও এখন এটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। টানা 6 দিন ধরে চলা এই বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে। তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। এ পর্যন্ত প্রায় 1,500 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছে। সংঘর্ষের ঘটনায় অনেক পুলিশ সদস্যও আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিক্ষোভকারীরা আন্দোলনের নামে সহিংসতা ছড়াচ্ছে, আর এর দায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি কে নিতে হবে। বিরোধী দল আন্দোলনের নামে সাধারণ মানুষকে উস্কে দিয়েছে। এখন পর্যন্ত শতাধিক পুলিশ আহত হয়েছে। চারদিকে সহিংসতা করে বেড়াচ্ছে বিক্ষোভকারীরা। এর দায় অবশ্যই বিরোধী দলকেই নিতে হবে। এদিকে কারাগারে আটক থাকা অবস্থায় ইমামোগলুকেই প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে জয়ী ঘোষণা করেছে তার দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএসপি। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ইমামোগলুকে প্রায় 1.5 কোটি মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে 1,32,00,000-এর বেশি দলটির সদস্য নন। যদিও এই ভোটাভুটিতে ইমামোগলুই একমাত্র প্রার্থী ছিলেন। এর আগে বুধবার ইমামোগলুকে আটকের পর তুরস্ক জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। তুরস্কের 50-এর অধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীরা দাবি করছে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমামোগলুর জনপ্রিয়তা দেখে তাকে রাজনৈতিকভাবে দমনের চেষ্টা করছে সরকার। বিরোধীদের এ দাবি প্রত্যাখ্যান করেছে এরদোয়ান প্রশাসন। এমন একটি সময়ে তুরস্কে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যখন একটি ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কেন্দ্রে দেশটি। মেয়র একরেমের গ্রেফতারের ঘটনায় ইউরোপের গুটি কয়েক দেশের নেতারা সমালোচনা করলেও বেশিরভাগই চুপ করে আছেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফাঁস হয়ে গেছে ইয়েমেনে মার্কিন অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের গোপন সিগন্যাল চ্যাটের স্পর্শকাতর তথ্য। এতে চরম সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। আর গোপন তথ্যগুলো ফাঁস করেছেন দ্য আটলান্টিক ম্যাগাজিনের সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গ। তাকে বিশ্বাসঘাতক উল্লেখ করে কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তবে গোল্ডবার্গের ধারণা, দুর্ঘটনাক্রমে তাকে ওই চ্যাট গ্রুপে যুক্ত করা হয়েছিল। কি কথা হয়েছিল ওই চ্যাট আলোচনায়? কারা অংশ নিয়েছিলেন সেখানে? কেন এত উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন? বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস সাবেক এই সেনা কর্মকর্তার দায়িত্বই হল দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তবে দেশের নিরাপত্তা তো দূরে থাক, মার্কিন কর্মকর্তাদের মধ্যে হওয়া আলাপচারিতার গোপনীয়তাই রক্ষা করা গেল না। ছোট্ট একটি ভুলের কারণে প্রকাশ্যে চলে আসলো তাদের গ্রুপ চ্যাটের গোপন কথাবার্তা। সোমবার মার্কিন গণমাধ্যম আটলান্টিকের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক জেফারি গোল্ডবার্গ। তার তথ্য মতে গত 11 মার্চ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস তাকে বার্তা আদান প্রদান অ্যাপ সিগন্যালে একটি কানেকশন রিকোয়েস্ট পাঠান। শুরুতে তিনি এটিকে ভুয়া মনে করলেও পরে বুঝতে পারেন ভুলক্রমে তাকে সেই গ্রুপ চ্যাটে যুক্ত করা হয়েছে।
18 জন সদস্যের সেই গ্রুপ চ্যাটের নাম হুতি পিসি স্মল গ্রুপ, অর্থাৎ হুতিদের উপর কিভাবে হামলা চালানো হবে সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয় এই গ্রুপে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সহ ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে নিয়মিত মেসেজ দিচ্ছিলেন তারা। কিন্তু এই ব্যক্তিগুলো আসল নাকি ভুয়া সে বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না গোল্ডবার্গ। এক পর্যায়ে পিট হেগসেথ হুতিদের ওপর কিভাবে হামলা করা হবে ও কারা সেটি পরিচালনা করবে সে বিষয়ে একটি বার্তা দেন। হেগসেথ যেভাবে বার্তা দেন একদম সেভাবেই ইয়েমেনে হামলা পরিচালনা করা হয়। এরপরই গ্রুপটির ব্যাপারে সন্দেহ কেটে যায় গোল্ডবার্গের। নিজের প্রতিবেদনে কর্মকর্তাদের নাম ও মেসেজ প্রকাশ্যে আনেন তিনি। পূর্বে মার্কিন সংবাদ মাধ্যমে কাজ করার কারণে দেশটির অনেক সাংবাদিকের সাথেই সখ্যতা রয়েছে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের। ফলে এর পেছনে তাকেই দায়ী করছেন অনেকে, যদিও নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পুরো ঘটনাকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন তিনি। Deceitful and highly discredited so-called journalist who's made a profession of peddling. এই সাংবাদিক বারবার ভুয়া খবর বিক্রি করাকে নিজের পেশায় পরিণত করেছে। এই লোকটি আবর্জনা বিক্রি করে। এই বিষয়ে আমি এটুকুই বলবো, গ্রুপে কেউ যুদ্ধ পরিকল্পনার মেসেজ দেয়নি। এ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা। কেন নিরাপদ সরকারি চ্যানেলের পরিবর্তে বাণিজ্যিক মেসেজিং অ্যাপে অত্যন্ত গোপন তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। তবে এই বিষয়ে খুব একটা বিচলিত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের সুরে সুর মিলিয়ে সেই পত্রিকা আর সাংবাদিককেই দোষারোপ করেছেন তিনি। ফলে নিজ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ট্রাম্প আদৌ কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়তে লেবাননের হিজবুল্লাহকে সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি যোদ্ধারা। সম্প্রতি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী বিমান হামলার পর এই ঘোষণা দিল তারা। ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে হিজবুল্লাহর পক্ষে যুদ্ধে অংশ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে হুথি বাহিনী। বিশ্লেষকের মতে এমনটা হলে হুথি যোদ্ধারা লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাতে পারে। হিজর জুবারের ডেস্ক রিপোর্ট। একের পর এক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের জলজ্যান্ত আতঙ্কে পরিণত হয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এরই মাঝে বিস্ফোরক এক ঘোষণা দিয়েছে এই বাহিনী। ইসরায়েলকে চরম শিক্ষা দিতে দেশটির পার্শ্ববর্তী লেবাননে লড়াইরত হিজবুল্লাহ বাহিনীকে সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছে তারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সম্প্রতি কেবল গাজা নয়, লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 2 শিশুসহ অন্তত 7 জন প্রাণ হারান। এর পরপরই ইসরায়েলকে নতুন বার্তা দিল ইয়েমেনি বাহিনী। বাহিনীর প্রধান টেলিভিশনে দেয়া এক বার্তায় হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইসরায়েল যদি আবারও উত্তেজনা বাড়াতে থাকে এবং লেবাননকে যুদ্ধের মধ্যে টেনে নেয়, তবে এ যাত্রায় ইয়েমেনি যোদ্ধারা হিজবুল্লাহর পাশে দাঁড়াবে। শুধু তাই নয়, এই বাহিনী প্রয়োজনে যুদ্ধে হস্তক্ষেপ করবে বলেও ইসরায়েলকে হুঁশিয়ারি জানিয়েছে। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানানো হয়। কোনো মতেই গাজা বা লেবাননে ইসরায়েলি নৃশংসতা চলতে দেয়া যায় না। ইসরায়েলিদের এই আচরণকে নির্মম ও অন্যায্য বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর প্রধান। গাজা ও লেবাননে চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলে আরও মিসাইল হামলার হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। লেবানন ও গাজার বাসিন্দারা একা নয় উল্লেখ করে তিনি বলেন, এই লড়াইয়ে ইয়েমেন তাদের সাথে আছে। হিজবুল্লাহ বলছে, লেবাননকে নতুন করে যুদ্ধে জড়ানোর ক্ষেত্র তৈরি করতেই নানা অজুহাত তুলে উস্কানিমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ ব্যাপারে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামও কঠোর সতর্কতা জানিয়েছেন। এদিকে ইয়েমেনি গোষ্ঠীর প্রধানের নতুন ঘোষণা বিশ্লেষণ করে অনেক বিশ্লেষক বলছেন, যুদ্ধে হস্তক্ষেপ করা বলতে সম্ভবত লেবাননে নিজ বাহিনীর সদস্যদের পাঠানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। হিজবুল্লাহর পক্ষে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে এবং নিজেদের অর্জিত সামরিক সক্ষমতা দিয়ে ইসরায়েলে জোরালো হামলা চালাবে। 2200 কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে মিসাইল হামলা চালিয়ে ইয়েমেনিরা যেভাবে ইসরায়েলকে আতঙ্কিত করে তুলেছে, পার্শ্ববর্তী লেবানন থেকে তারা হামলা চালানোর সুযোগ পেলে ইসরায়েলিদের জন্য তা হবে ভয়াবহ বলছেন বিশ্লেষকরা।
এদিকে এরই মাঝে মঙ্গলবার ইয়েমেনি যোদ্ধারা জানায় তারা নতুন করে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে 2টি মিসাইল হামলা চালিয়েছে। হামলা সফল হয় বলে দাবি তাদের। এ সময় জেরুজালেম, তেল আবিব ও মধ্য ইসরায়েলে সাইরেনের শব্দ শোনা যায়। তবে মিসাইলগুলো ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে রেড সিতে মার্কিন বিমানবাহী রণতরীতেও নতুন করে ড্রোন ও মিসাইল হামলার কথা জানিয়েছে ইয়েমেনিরা। সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি তাদের, যদিও মার্কিন বাহিনীর দিক থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নতুন এক আতঙ্কে ভুগছেন ইসরায়েলি সেনারা। তবে বড় কোনো দেশের সেনা নয়, বরং এক প্রাণীর আতঙ্কে অস্থির তারা। সম্প্রতি মিশর ইসরায়েল সীমান্তের নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় ওই প্রাণীটি। আর এই খবর প্রকাশের পরই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। কি এই প্রাণী? এটি কি হামাসের সদস্য? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আরব বিশ্বের বড় বড় নেতারা না পারলেও দেখিয়ে দিল মিশরীয় এক বনবিড়াল। সম্প্রতি খবর আসে এক মিশরীয় কেরাকেল, যা ডেজার্ট লিংস নামে পরিচিত, মিশর ও ইসরায়েলের সীমান্তে এক ইসরায়েলি সেনা ক্যাম্পে প্রবেশ করে আক্রমণ করে সৈন্যদের। শুধু বনবিড়ালই না, এর আগে বোলতার আক্রমণে হাসপাতালে যায় 12 জন ইসরায়েলি সেনা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে বিভিন্ন পোস্ট। নেটিজেনদের অনেকেই বলছেন আরব বিশ্বের বহু নেতা যেখানে চুপ, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে বন্য পশুরা। দ্য নিউজউইক, জর্ডান নিউজ, দ্য নিউ আরব, ইসরায়েল ন্যাশনাল নিউজ সহ বেশ কিছু গণমাধ্যম 23 মার্চ জানায় একটি বনবিড়াল নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সেনাদের আক্রমণ করে। বিড়ালটিকে ইসরায়েলের সামরিক ঘাঁটির খুব কাছেই মিশর ও ইসরায়েল সীমান্তের হারিফ পর্বতের কাছে পাওয়া যায়। স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানায় এই প্রাণীটি সাধারণত মানুষের কাছাকাছি আসে না, তবে দীর্ঘদিন সামরিক ঘাটের কাছাকাছি থাকায় হয়তো সে মানুষের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং ঘাঁটিতে থাকা সৈন্যদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন সৈন্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায় বনবিড়ালটিকে আটক করা হয়েছে এবং সেটিকে বন্যপ্রাণী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই বনবিড়ালটি কিরাকেল বা ডেজার্ট লিংস নামে পরিচিত। এরা সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হল ঝুঁটিযুক্ত কান, ছিপছিপে দেহ এবং লালচে বাদামি লোম। সাধারণত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার শুষ্ক অঞ্চলে এদের বিচরণ। যদিও এটি মানুষকে সাধারণত এড়িয়ে চলে, তবে আতঙ্কিত বা উস্কানি দিলে আক্রমণ করতে পারে। এদিকে এই খবর বাইরে আসার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই মজার ছলে বলছেন এই বিড়ালটি আসলে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের সদস্য। অনেকে আবার বিড়ালটির প্রশংসা করে বলছেন 61,000-এরও বেশি ফিলিস্তিনের হত্যার প্রতিশোধ নিয়েছে এই বনবিড়াল। অনেকে আবার বলছেন শত কোটি মুসলিমের হয়ে কাজ করছে এই বিড়ালটি। পাশাপাশি অনেকেই দাবি করছেন যে এই ঘটনার পর ইসরায়েলি সেনা ওই এলাকায় প্রায় 6 মিলিয়ন ডেজার্ট লিংস হত্যা করে, যদিও এই দাবির পেছনে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অনেকে আবার এই ঘটনাটিকে তুলনা করছেন পবিত্র কোরআনের 105 নম্বর সূরা ফিলের সাথে, যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে পবিত্র কাবা ধ্বংস করতে আসা শক্তিশালী এক হস্তি বাহিনীকে আল্লাহ এক ঝাঁক পাখি ও ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করেছিলেন। এর আগে গত বছর মে মাসেও একই রকম ঘটনা ঘটে, যেখানে দক্ষিণ গাজায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ভুলবশত বোলতার চাকের উপর উঠে যায়। এরপর অন্তত 12 জন ইসরায়েলি সেনা বোলতার আক্রমণের শিকার হয়, যাদের মধ্যে 10 জনকে হাসপাতালে ও 1 জনকে আইসিইউতে পাঠানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায় এর আগে তারা কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। আর এসব ঘটনাকে অনেকেই বলছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা শাস্তি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভারতের বিহার রাজ্যের মহাবোধি মন্দিরে হিন্দুদের আধিপত্য নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। বৌদ্ধ ধর্মে মহাবোধি মন্দিরটি সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন। প্রতিবাদকারীরা একটি ব্যানার হাতে মন্দিরটি সম্পূর্ণরূপে বৌদ্ধদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময় হিন্দুদের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং তারা এমন কিছু ধর্মীয় আচরণ ও অনুষ্ঠান করছে যা বৌদ্ধ ধর্মের মৌলিক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
এবার ভারতের বিহার রাজ্যের মহাবোধি মন্দিরে হিন্দু ধর্মীয় গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। মন্দিরের সন্ন্যাসীদের পুলিশের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। খবরটি জানিয়েছে আল জাজিরা। বৌদ্ধ ধর্ম অনুযায়ী মহাবোধি মন্দির হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। আল জাজিরাকে অভিষেক বুদ্ধ নামে একজন বলেন, 15 বছর ধরে তিনি বিহারের এই শহরে আছেন, এমন পরিস্থিতি কখনো দেখেননি। বর্তমানে সারা দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেখানে জড়ো হচ্ছেন ও মন্দিরের নিয়ন্ত্রণ শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের হাতে হস্তান্তরের দাবি জানাচ্ছেন। ভারতের বিভিন্ন বৌদ্ধ সংগঠনগুলো সমাবেশে অংশগ্রহণ করছে, যার মধ্যে লাদাখ, মুম্বাই এবং মহীশূরের প্রতিনিধিরাও রয়েছেন। বর্তমানে আরও অনেক মানুষ বুদ্ধ গয়ার প্রধান প্রতিবাদে যোগ দিতে আসছেন, এমনটি জানিয়েছেন অল ইন্ডিয়া বৌদ্ধ ফোরামের সাধারণ সম্পাদক আকাশ লামা। 2011 সালের গণনা অনুযায়ী ভারতে মোট বৌদ্ধ নাগরিকের সংখ্যা প্রায় 8.4 মিলিয়ন। বিহারের বুদ্ধগয়া মন্দির 1949 সালের একটি রাজ্য আইনের অধীনে গত 76 বছর ধরে একটি 8 সদস্যের কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই কমিটিতে 4 জন হিন্দু ও 4 জন বৌদ্ধ সদস্য রয়েছেন। সন্ন্যাসীর একটি ব্যানার হাতে নিয়ে এই আইন বাতিলের ও মন্দিরটি সম্পূর্ণভাবে বৌদ্ধদের কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে হিন্দু ধর্মীয় গোষ্ঠীর লোকজনের প্রভাব বৃদ্ধি পেয়েছে ও তারা এমন কিছু ধর্মীয় আচরণ ও অনুষ্ঠান করছে যা বৌদ্ধ ধর্মের মৌলিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিক্ষোভকারীরা জানান, বুদ্ধ বৈদিক আচার অনুষ্ঠানগুলোর বিরোধী ছিলেন। ভারতের ছত্তিশগড় থেকে বুদ্ধগয়া আসা এক বৌদ্ধ ধর্মাবলম্বী বলেন, ভারতের সকল ধর্ম নিজ নিজ ধর্মীয় স্থানগুলোর দেখাশোনা ও পরিচালনা করে, তাহলে হিন্দু ধর্মীয় গোষ্ঠীর লোকজন কেন একটি বৌদ্ধ ধর্মীয় স্থানের কমিটিতে যুক্ত হচ্ছেন? তার অভিযোগ, বৌদ্ধরা এখনও সঠিক বিচার থেকে বঞ্চিত। তিনি বলেন, যদি তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ না করেন তবে তারা কি করবেন? গুজরাট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, শুরু থেকে তারা যখন সেখানে আসতেন তখন থেকেই হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান দেখে তারা হতাশ হতেন, কারণ বুদ্ধ এসব আচার অনুষ্ঠান নিষিদ্ধ করেছিলেন। 2012 সালে 1995 সালের আইনটি বাতিল করতে 2 জন বৌদ্ধ সন্ন্যাসী সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেছিলেন। তবে সেই মামলাটি 13 বছর পরও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। এরই মধ্যে সন্ন্যাসীরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি দিয়েছেন ও রাস্তায় মিছিলও করেছেন। পরিস্থিতি গত মাসে আরও উত্তপ্ত হয়ে ওঠে। 27 ফেব্রুয়ারি কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী 14 দিন ধরে অনশনে থাকাকালীন রাতের অন্ধকারে রাজ্য পুলিশ তাদের মন্দির চত্বর থেকে সরিয়ে দেয়। ভারতীয় বৌদ্ধ কনফেডারেশনের সম্পাদক প্রজ্ঞা মিত্র প্রশ্ন করেন, তারা কি সন্ত্রাসী? কেন তারা নিজেদের মন্দির চত্বরে প্রতিবাদ করতে পারবেন না? ইতিহাস থেকে জানা যায় 260 খ্রিস্টপূর্বে সম্রাট অশোক বুদ্ধগয়ার সফরের পর মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা বুদ্ধের আত্মপ্রকাশের প্রায় 200 বছর পর। পাটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগীয় ইতিহাসের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জানান, এটি বহু বছর ধরে বৌদ্ধদের ব্যবস্থাপনায় ছিল, তবে 1300 শতাব্দীতে অঞ্চলের রাজনৈতিক পরিবর্তনের কারণে এর অবস্থা পাল্টাতে শুরু করে। ইউনেস্কোর মতে 1300 থেকে 1800 শতাব্দী পর্যন্ত মন্দিরটি অনেকটা পরিত্যক্ত ছিল। পরে ব্রিটিশরা মন্দিরের সংস্কারের কাজ শুরু করে। তবে মন্দিরের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী 1590 সালে এক হিন্দু সাধু মন্দিরে এসে বসবাস করতে শুরু করেন, যেখানে তিনি পূজা অর্চনা করতেন। পরবর্তীতে সেখানে বুদ্ধগয়া মন্দির নামে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে মন্দিরটি তাদের উত্তরাধিকারীদের নিয়ন্ত্রণে চলে আসে। বুদ্ধগয়া মন্দিরের তত্ত্বাবধানে থাকা স্বামী বিবেকানন্দ গিরি নামে এক হিন্দু পুরোহিত এই বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন। অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দানকারী আকাশ লামা মন্তব্য করেছেন, প্রতিবাদকারীদের জন্য খুব কমই আশা রয়েছে যে ভারতীয় জনতা পার্টি, বিজেপির কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার তাদের দাবিগুলোকে শোনার চেষ্টা করবে। ইফা জাহান, বাংলাভিশন। মাহে রমজান এক মহিমান্বিত মাস। বিশ্বের দেশে দেশে মাসটি উদযাপন করা হয় নানা রকম বৈচিত্র্যময় আয়োজনে। মধ্যপ্রাচ্যের সুগন্ধি মশলাদার খাবার, দক্ষিণ এশিয়ার বাহারি ইফতার, আফ্রিকার উষ্ণ আতিথেয়তা বা ইউরোপ আমেরিকার মুসলিম কমিউনিটির সংহতি। ধর্মীয় রীতিনীতির পাশাপাশি প্রতিটি অঞ্চলে রমজান পালিত হয় নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে আলজেরিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া। দেশটির মোট জনসংখ্যার প্রায় 95% মুসলমান। ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান এখানে উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে।
রমজানকে স্বাগত জানাতে দেশটিতে চলে ব্যাপক প্রস্তুতি। অতিথিপরায়ণ আলজেরিয়ানরা ইফতার শুরু করেন খেজুর ও দুধ দিয়ে, সাথে থাকে ভেড়ার মাংস, টমেটো, তাজা সবজি দিয়ে তৈরি স্যুপ, চোরবা ফ্রিক, পুরভর্তি রোল, বৌরেক, আলু, সবজি, মাংস দিয়ে তৈরি দোলমা। ইফতার দস্তরখানে থাকে আলজেরিয়ান হাড়িরা। কখনো দেখা মেলে এপ্রিকট, কিশমিশ, আপেল, নাশপাতি সহ বিভিন্ন ফলের সাথে মাংস, মশলা ও কমলা ফুলের পানি দিয়ে রান্না করা তাজিন বারকাউক। রমজানের আরেক জনপ্রিয় খাবার জালাবিয়া, চালের গুঁড়া দিয়ে তৈরি পুডিং, হালাওয়াত, তুর্ক এখানকার ইফতারের নিয়মিত আইটেম। মাহাল্লা বা রুটি, বাকলাওয়া, কাতায়েফের মতো মিষ্টি জাতীয় খাবার তো থাকেই। সাহরি নাইটস দেশটির জনপ্রিয় রমজান ঐতিহ্য। সেহরির আয়োজনে পরিবেশন করা হয় আলজেরিয়ান খেজুর, ডেলগেট নাওর, সাথে থাকে হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের পদ। মসজিদে মসজিদে ইফতারের পাশাপাশি থাকে সেহরির ব্যবস্থা। রমজানে মসজিদগুলো খোলা থাকে গভীর রাত পর্যন্ত। মাহে রমজানে প্রকাশ্যে খাওয়া দাওয়া অপরাধ মনে করে আলজেরিয়ান মুসলমানরা। ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ আলজেরিয়ায় ইসলাম আসে ৭ম শতকের শেষ ভাগে। মাহে রমজানে আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের মধ্য দিয়ে পরকালীন শান্তি অর্জনে মশগুল থাকেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মিশরের রাজধানী কায়রোর বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্যের নিদর্শন, সুলতান হাসান মসজিদ। ইসলামী স্থাপত্যশৈলীর এক অনবদ্য নিদর্শন এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং একসময় এটি ছিল একটি ইসলামী শিক্ষা কেন্দ্র। দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন সুলতান হাসান মসজিদ। সুলতান হাসান মসজিদ মিশরের রাজধানী কায়রোর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি কায়রোর সালাহ আদ-দিন স্কোয়ার সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইসলামী স্থাপত্য শিল্পের এক চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 1356 সালে মামলুক শাসক সুলতান আল নাসির হাসান এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং 1363 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানই নয়, এটি একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল। সুলতান হাসান মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুলতানি আমলের ইসলামী নির্মাণ শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর বিশাল প্রবেশদ্বার, সুউচ্চ মিহরাব এবং সুনিপুণ কারুকার্য করা দেয়াল মসজিদটিকে অনন্য মর্যাদা দিয়েছে। মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা প্রায় 48 মিটার, যা সে যুগের বিবেচনায় এক অসাধারণ নির্মাণ কীর্তি। মসজিদটি চতুর্ভুজাকৃতির একটি খোলা প্রাঙ্গণের চারপাশে 4টি বড় বড় আইওয়ান নিয়ে গঠিত। প্রতিটি আইওয়ানে ইসলামের 4টি প্রধান মাযহাবের জন্য আলাদা স্থান নির্ধারিত ছিল, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। এই মসজিদে একসঙ্গে প্রায় 4000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যা এটিকে কায়রোর অন্যতম বৃহৎ মসজিদে পরিণত করেছে। মসজিদের অভ্যন্তরীণ নকশা এবং মার্বেল খোদাই করা কাজ দেখলে বোঝা যায় কতটা নিখুঁতভাবে এবং যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের বড় আঙিনা এবং কেন্দ্রীয় ফোয়ারা এটি আরও মনোরম করে তুলেছে। সুলতান হাসান মসজিদ শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয়, এটি মিশরের গৌরবময় অতীত ও ইসলামী শিল্পের এক মূল্যবান নিদর্শন। বর্তমানে এটি শুধু মুসলিমদের জন্য নয়, ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মহান স্থাপনাটি ইসলামী স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি, যা আজও দর্শনার্থীদের বিমোহিত করে রাখে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।